নমস্কার। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন তৃতীয় পরিচ্ছেদ। অপরাহ্নকাল গোড়াবাজারের সেই বৈঠকখানাটিতে অর্ধশয়ন অবস্থায় রাম অবতার ধূমপান করিতেছে এবং মাঝে মাঝে রাজপথের পানে সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিতেছে। ডাকওয়ালার আসিবার আর বিলম্ব নাই। আজ 2 দিন হইতে রাম অবতার এই একই প্রকার সপ্রতীক্ষ কারণ এখনও পত্রের উত্তর আসে নাই। ডাকওয়ালা আসিয়া একখানি পত্র এবং একটি প্যাকেট দিয়া গেল। হস্তাক্ষর অপরিচিত বেনারস সিটির মোহর রহিয়াছে। হর্ষোৎফুল্ল হইয়া রাম অবতার তক্তপোষের উপর উঠিয়া বসিল। প্রথমেই প্যাকেটটি উন্মুক্ত করিল। ফটোগ্রাফ, সুন্দরী যুবতীর মনোজ্ঞ সুন্দর ছবি। সতৃষ্ণ নয়নে রাম অবতার ছবিখানির প্রতি চাহিয়া রইল। পার্সি মহিলাদের ধরনে শাড়িখানি পরিহিত। বরম সমাজীদের স্ত্রীকন্যারা এইরূপ ধরনেই শাড়ি পরিধান করে বটে, তাহা সে রেলে যাতায়াতের সময় অনেকবারই দেখিয়াছে। মুখচক্ষুর গঠন কি সুন্দর! রাম অবতার মনে মনে বলিতে লাগিল, বাহবা কি বাহবা, বাহ রে বাহ। ছবিখানি রাখিয়া সে পত্রখানি খুলিল। তাহাতে এইরূপ লেখা ছিল, মহাশয়, আপনার পত্রিকা প্রাপ্ত হইয়াছি। আগামী শনিবার সন্ধ্যার গাড়িতে যদি আপনি আসেন তবে উত্তম হয়। আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হইলে তবে অন্যান্য কথাবার্তা হইবে। আমি সম্প্রতি বাড়ি বদল করিয়াছি, সুতরাং কেদারঘাটের বাড়িতে আসিবেন না। আমি স্টেশনে লোক পাঠাইয়া দিব, আপনাকে সঙ্গে করিয়া লইয়া আসিবে। ওই দিন সন্ধ্যাকালে আমার আলয়ে আপনি ভোজন করিলে অত্যন্ত সুখী হইব। ফটোগ্রাফ পাঠাইলাম। লালা মুরলীধর লাল। পত্র রাখিয়া আবার ফটোগ্রাফখানি লইয়া রাম অবতার দেখিতে লাগিল। একটি বাহু পার্শ্বদেশে লম্বিত, অপরটি অর্ধস্থিতভাবে শাড়িখানির এক অংশ ধরিয়া আছে। চক্ষু যুগল যেন হাস্যপূর্ণ। ভাবিতে লাগিল, ইহার সহিত আলাপ হইলে কি মজাদারি হইবে। ভ্রু কুঞ্চিত করিয়া রাম অবতার ভাবিল, লিখিয়াছে শনিবার সন্ধ্যার গাড়িতে যাইতে, সে আজ 2 দিন বিলম্ব। শনিবার না লিখিয়া শুক্রবার লিখিল না কেন? যা হোক, এই 2 দিনে ভালো করিয়া প্রস্তুত হইতে হইবে। শনিবার দিন আহারাদি শেষ করিয়া রাম অবতার বাড়িতে বলিল, একবার কাশীজি দর্শন করিয়া আসি বলিয়া নিজেও বেশ বিন্যাস করিতে প্রবৃত্ত হইল। এইরূপভাবে বেশ করিয়া যাইতে হইবে যে প্রথম দর্শনেই কুমারীর মনে প্রণয় সঞ্চার হয়। ভালো রেশমি চাপকান বাহির করিয়া রাম অবতার সযত্নে পরিধান করিল। জরির কার্য করা সুন্দর মখমলের টুপি লইয়া মাথায় দিল। দিল্লি হইতে আনিত সুকোমল রঙিন জুতার স্বীয় পদদ্বয়ের শোভা বৃদ্ধি করিল। উৎকৃষ্ট হেনার আতর লইয়া রুমালে মাখাইল। নিজের গুলফে ও ভ্রু যুগলে কিঞ্চিত লাগাইয়া দিল। কয়দিন কাশীতে থাকিতে হইবে তাহার স্থিরতা নাই। খরচপত্র একটু ভালো করিয়াই করিতে হইবে, তাই 200 টাকাও নিজের সঙ্গে লইল। সোনার ঘড়ি, সোনার চেন এবং হীরকের অঙ্গুরীয় পরিধান করিয়া স্টেশন অভিমুখে রওনা হইল। রেলগাড়িতে তাহার মনে হইতে লাগিল, যুবতীটির সঙ্গে সাক্ষাৎ হইলে তাহার সঙ্গে কি প্রকার সম্ভাষণ করিতে হইবে। ইংরাজি ধরনে এক প্রকার কোর্টশিপ হয়, তাহা সে অবগত ছিল মাত্র, কিন্তু তাহার প্রণালীর বিষয়ে কিছুই জানিত না। ইংরাজি উপন্যাসাদি সে কখনো পাঠ করে নাই, তবে লাল হিরাকির কথা, লয়লা মজনু, গুলি ওকাওয়ালি প্রভৃতি তাহার পড়া ছিল। ভাবিল, তদ্দৎ গ্রন্থে বর্ণিত প্রথা অবলম্বন করিলে বোধহয় অসঙ্গত হইবে না। কেবল প্রথম প্রথম একটু আত্মসংযম দেখানোই ভালো। প্রথমে আদরের তু না বলিয়া সম্মানের আপ বলাই সমীচীন হইবে, কারণ এই সকল মহিলা শিক্ষিতা এবং সভ্যতা প্রাপ্তা কিনা। কথাটা হইতেছে এইরূপ কোনো সম্ভাষণ না করা হয় যাহাতে সে বিরক্ত হয়। 2-4 দিন যাতায়াতের পর একদিন নির্জনে পিয়ারি বলিয়া সম্ভাষণ করিলে বোধহয় অন্যায় হইবে না।
রাম অবতার মনে মনে এইরূপ পর্যালোচনা ও স্থবিষা সুখ কল্পনা করিতেছে। ক্রমে গাড়ি আসিয়া রাজঘাট স্টেশনে পৌঁছল। রাম অবতার নামিয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিতেছে। এমন সময় একটি যুবক তাহার নিকট আসিয়া দাঁড়াইল। যুবকটির উত্তরীয় ও পাঞ্জাবি কামিজ আবিরের রঙে রঞ্জিত। যুবকটি আসিয়া বলিল, আপনার নাম কি লালারাম অবতার লাল? হ্যাঁ। আপনার নাম কি কিষাণু প্রসাদ? আমি লালা মুরলীধর লালের ভ্রাতৃপুত্র। আমি আপনাকে লইতে আসিয়াছি বলিয়া সমাদর করিয়া সে রাম অবতারকে বাহিরে লইয়া গেল। সেখানে একখানা গাড়ি দাঁড়াইয়াছিল। গাড়িতে উঠিয়া কিষাণু প্রসাদ বলিল, জানালাগুলা বন্ধ করিয়া দিব কি? আজ বৈশাখী পূর্ণিমা বলিয়া কাশীতে ছোট দোল। দেখুন না, আমার এই পোশাকে আসিবার সময় দুষ্ট লোকে পিকচারি দিয়া দিয়াছে। রাম অবতার ব্যস্ত হইয়া বলিল, বন্ধ করিয়া দিন, বন্ধ করিয়া দিন। তাহার ভয় হইল পাছে তাহার রেশমি পোশাক কেহ পিকচারি দিয়া নষ্ট না করিয়া দেয়। দুইজনে কথোপকথন করিতে লাগিল। ক্রমে গাড়ি গন্তব্যস্থানে গিয়া পৌঁছিল। অবতরণ করিয়া রাম অবতার দেখিল একটি প্রস্তর নির্মিত অট্টালিকা। ইতস্তত দৃষ্টিপাত না করিয়াই কিষাণু প্রসাদের পশ্চাৎ পশ্চাৎ ভিতরে প্রবেশ করিল। প্রথমটা অত্যন্ত অন্ধকার। তাহার পর একটা সিঁড়ি দেখা গেল, সেখানে বাতি জ্বলিতেছে। সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া রাম অবতার একটি বৃহৎ কক্ষে নীত হইল। সে প্রথমে ভাবিয়াছিল, ইহারা যখন নব্যতন্ত্রের লোক তখন গৃহসজ্জাদি সাহেবী ধরনের হইবে। দেখিল তাহা নহে। কক্ষটির মধ্যস্থলে ফরাস বিছানা পাতা রহিয়াছে, তাহার উপর কয়েকটি তাকিয়া রহিছে। মধ্যস্থলে বসে একটি স্থূলকায় বলিষ্ঠ গৌরবর্ণ পুরুষ আলবোলাই ধূমপানে প্রবৃত্ত। কিষাণু প্রসাদ ওরফে কানাইয়ালাল পৌঁছিয়া বলিল, চাচাজি, এই লালারাম অবতার লাল আসিয়াছে। চাচাজি আর কেউই নয়, স্বয়ং মহাদেব মিশ্র। মহাদেব অভ্যর্থনা করিয়া রাম অবতারকে বসাইল। নানা প্রকার কথোপকথনে কিয়ৎক্ষণ অতিবাহিত করিয়া কানাইয়ালালকে ডাকিয়া বলিল, কিশুন, তবে আমি বাড়ির ভিতর যাইয়া উহাদের প্রস্তুত হইতে বলি, তুমি ততক্ষণ ইহাকে জলযোগ করাও। ইহা বলিয়া মহাদেব মিশ্র বাহির হইয়া গেল। কানাইয়ালাল সেখানে বসিয়া রইল। কিয়ৎক্ষণ পরে একটা ভৃত্য রূপার বাসনে কিছু মিষ্টান্ন এবং কিছু সুগন্ধি সিদ্ধি আনিয়া হাজির করিল। কিষাণু প্রসাদ বলিল, আপনি পরিশ্রাস্ত হইয়া আসিয়াছেন, তাই এক পেয়ালা সিদ্ধির বন্দোবস্ত করিয়াছি। আমরা ফাঁসিবাসীরা সিদ্ধির বড় ভক্ত। ক্লান্তি দূর করিতে সিদ্ধির মতো পানীয় আর নাই। রাম অবতার অনুরোধ করে মিষ্টান্ন এবং সিদ্ধিটুকু শেষ করিয়া ফেলিল। পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল রাত্রি 8টা বাজে। ঘড়ি দেখিতে দেখিতে তাহার চোখ দুইটি যেমন ঘুমে জড়াইয়া আসিতে লাগিল। কানাইয়ালাল বলিল, আপনি গীতবাদ্য জানেন কি? আমাদের বাড়ির মহিলারা অত্যন্ত গীতবাদ্য প্রিয়। রাম অবতার বলিল, গীত জানি বই কি, শুনিবে একটা? তখন নেশায় তাহার মস্তিষ্ক চমচম করিয়া উঠিয়াছে। মনে হইতে লাগিল যেন চতুর্দিকে বহু সংখ্যক আলোকমালা জ্বালিয়া উঠিয়াছে। বহু লোক যেন তাহাকে চতুর্দিকে ঘিরিয়া সারেবর বেহালা বীণ হাতে করিয়া আসিয়া দাঁড়িয়াছে। ক্রমে তাহারা যেন সকলে তালে তালে নৃত্য করিতে লাগিল। রাম অবতার উঠিয়া দাঁড়াইয়া বলিল, গীত শুনিবে একটা বলিয়া চক্ষু মুদ্রিত করিয়া আরম্ভ করিল, বতা দে সপি ইত্যাদি। আর কথা মুখ দিয়ে বাহির হইল না। ঢং 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 কয়েকবার বলিয়া সে ফরাস বিছানার উপর সে পড়িয়া গেল। তাহার মুখ দিয়া লালা নিঃসৃত হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে মহাদেব মিশ্র আসিয়া প্রবেশ করিল। বলিল, কিরে কানাইয়া, ঔষধ ধরিয়াছে? কানাইয়ালাল হাসিয়া বলিল, ধরিয়াছে বই কি, যাই কোথা। মহাদেব বলিল, দেখো তো কি আছে। কানাইয়ালাল তখন অচেতন। রাম অবতারের দেহ হইতে তাহার ঘড়ি, চেন, হীরের আংটি, নগদ 200 টাকা, রৌপ্য নির্মিত পানের ডিব্বা প্রভৃতি বাহির করিয়া লইল।
মহাদেব টাকাগুলো গণিতে গণিতে বলিল, পোশাক খোল, দামি পোশাক। গুরুজির আদেশ মতো কানাইয়ালাল সেই টুপি, জুতা, রেশমি পোশাক সমস্ত খুলিয়া লইয়া তাহাকে একখানা ছিন্ন বস্ত্র পরাইতে লাগিল। মহাদেব বলিল, না না, উহাকে সন্ন্যাসী বানাইয়া ছাড়িয়া দে। কাল সকালে যখন নেশা ছুটিয়া জাগিয়া উঠিবে তখন খাইবে কি? একটা গেরুয়া কৌপানি পরিয়া দে, সমস্ত গায়ে ভস্ম মাখাইয়া দে, একটা চিমটা দে, একটা বুলিও সঙ্গে দিয়া দে। কাশিতে সন্ন্যাসী বেশি লোক কখনো ক্ষুধায় মরে না। কানাইয়ালাল সমস্ত ঐরূপ করিল। মহাদেবও পকেট হইতে গোটা কতক পয়সা বাহির করিয়া বলিল, দে, এই পয়সা কটাও ঝুলিতে দিয়া দে। এখন ঘণ্টা 2 এইখানেই পড়িয়া থাকুক, তাহার পরে অন্ধকার গলি দিয়া দিয়া লইয়া গিয়া মান মন্দিরের দেউড়িতে শোয়াইয়া দিয়া আসিস। সমস্ত রাত্রি ঠান্ডায় ঘুমাইবে ভালো, নেশাও রাত্রি পোহাইতে পোহাইতে ছুটিয়া যাইবে। কয়েক দিবস পরে গাজীপুরের সকলেই শুনিল রাম অবতার লাল ধনসম্পদ পরিত্যাগপূর্বক সংসার বিরাগী হইয়া কাশীতে গিয়া সন্ন্যাস গ্রহণ করিয়াছে। সৌভাগ্যবশত তাহার মাতুল কাশীর রাস্তায় তদবস্থায় তাহাকে দেখিতে পাইয়া অনেক কষ্টে গৃহস্থাশ্রমে ফিরিয়া আনিয়াছেন। ধার্মিক ব্যক্তি বলিয়া এখন হইতে রাম অবতারের একটা খ্যাতি জন্মিয়া গেল। বিবাহের বিজ্ঞাপন গল্পটি এখানেই সমাপ্ত হয়েছে। আমার চ্যানেলে এই আরও গল্প শুনতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই গল্পের পঠন পাঠন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।